আজকে আমরা লেকচার 2 এ আলোচনা করব সমগোত্রীয় শ্রেণী এবং সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। তো এই সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো কার্যকরীমূলক কিন্তু আজকের ক্লাসে আমাদের মুখস্থ করতে হবে। আমরা প্রথমত আসি সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কী কী। প্রথমত সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য থেকে আমরা সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা দিব। সমগোত্রীয় শ্রেণীকে সমগোত্রক বলা হয়। সমগোত্রক সমগোত্রকগুলোর কি কি বৈশিষ্ট্য আছে দেখো। তাহলে প্রথমত আসি এই সমগোত্রকগুলোর ক্ষেত্রে এদের একই কার্যকরীমূলক থাকবে, একই সাধারণ সংকেত থাকবে, একই কার্যকরীমূলক সাধারণ সংকেত থাকবে। আমরা আগে একটু নোট করে নিই, তারপর আমি উদাহরণ দিয়ে বিষয়গুলোকে ক্লিয়ার করব। একই সাধারণ সংকেত থাকবে, সাধারণ সংকেত থাকবে। সাধারণ সংকেত বলতে আমাদের এমন একটা সংকেত যে সংকেত দিয়ে সকল সদস্যকে সংজ্ঞায়িত করা যায়, সাধারণ সংকেত। একই সাধারণ সংকেত থাকবে। দ্বিতীয়ত আমাদের সমগোত্রকগুলোর ক্ষেত্রে একই কার্যকরীমূলক থাকবে, একই কার্যকরীমূলক থাকবে, কার্যকরীমূলক। আমরা সাধারণত যৌগটা কোন সমগোত্রক এটা কিন্তু এই কার্যকরীমূলকটা দেখে আমরা বুঝে থাকি। কার্যকরীমূলক, একই কার্যকরীমূলক থাকবে। তৃতীয়ত পরপর দুইটি সদস্যের মধ্যে একটা মিথাইল মূলকের পার্থক্য থাকবে, অর্থাৎ পাশাপাশি দুই সদস্যের মধ্যে, পাশাপাশি দুই সদস্যের মধ্যে একটা মিথাইল মূলকের পার্থক্য থাকবে, CH2 পার্থক্য থাকবে। CH2 মূলকটা যখন মাঝে বসে তখন CH2 আকারে থাকে, পাশে বসলে CH3 হয়। মিথাইল মূলকের পার্থক্য থাকবে। এছাড়া সমগোত্রকগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো এদের ভৌত রাসায়নিক ধর্ম সব সেম থাকবে। ভৌত রাসায়নিক ধর্ম, ভৌত রাসায়নিক ধর্ম একই হবে, ধর্ম একই হবে। ভৌত ধর্ম বলতে সাধারণত গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলোকে বোঝায় হয়, আর রাসায়নিক ধর্ম বলতে বিক্রিয়াকে বোঝানো হয়, অর্থাৎ কোনো কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করার যে ধর্ম সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। পঞ্চমত এদের উৎপাদন কৌশল একই হবে, উৎপাদন কৌশল একই, উৎপাদন কৌশল একই হবে। তাহলে এই কয়েকটাই হচ্ছে সমগোত্রীয় বা সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলোর বৈশিষ্ট্য। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে এই সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করি বা বোঝার চেষ্টা করি। দেখো, তাহলে সমগোত্রকগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা এদের একটা সাধারণ সংকেত পাবো, একই কার্যকরীমূলক পাবো, পাশাপাশি দুই সদস্যের মধ্যে মিথাইল মূলকের পার্থক্য পাবো, ভৌত রাসায়নিক ধর্ম একই পাবো এবং উৎপাদন কৌশলও একই পাবো। আচ্ছা, তাহলে আমরা একটু সমগোত্রকের উদাহরণ দেখি। দেখো, প্রথমত আমাদের সমগোত্রকগুলোর জন্য কি থাকবে, একটা সাধারণ সংকেত থাকবে। আমরা যদি অ্যালকোহলের কথা বিবেচনা করি, অ্যালকোহলের কিন্তু একটা সাধারণ সংকেত আছে। এই সংকেত দিয়ে কিন্তু আমরা অ্যালকোহলের সকল সদস্যকে সংজ্ঞায়িত করতে পারি। যেমন অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণ সংকেত হলো CnH2SN+1OH। এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত, CnH2SN+1OH। তাহলে এই সংকেত দিয়ে আমরা সকল অ্যালকোহলকে সংজ্ঞায়িত করতে পারি। আচ্ছা, আমরা তাহলে একটু দেখে নিই যে N সমান 1, 2, 3 ইত্যাদির জন্য আমাদের অ্যালকোহলগুলোর কি কি নাম হচ্ছে। দেখো, যদি N সমান 1 হয় তাহলে প্রথম সদস্য N সমান 1-এর জন্য আমরা যদি C1H3OH পাই, তাহলে দেখো প্রথমত পাচ্ছি C1H3OH, অর্থাৎ এর গঠনটা কেমন হবে, এর গঠনটা হবে CH3OH, অর্থাৎ মিথানল। যৌগটার নাম কি, মিথানল। দেখো, N সমান যদি 2 বিবেচনা করি তাহলে আমরা দ্বিতীয় সদস্য পাচ্ছি। দ্বিতীয় সদস্যটা তাহলে কি পাচ্ছি, দ্বিতীয় সদস্য হচ্ছে C2H5OH, C2H5OH। দেখো, তাহলে C2H5OH এর গঠনটা কেমন হবে, CH2OH। N সমান যদি আমরা 3 বিবেচনা করি, N সমান 3-এর ক্ষেত্রে দেখো, তাহলে C3, তাহলে 3 × 2 6 আর 1 7, H7OH। এর গঠনটা হবে
CH3 CH2 CH2OH। দেখো তাহলে আমরা n সমান 1 2 3 4 করে অ্যালকোহলের সকল সদস্যকে কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। তাহলে সকল সাধারণ সংকেতের কিন্তু আমাদের একটা সাধারণ সংকেত দিয়ে কিন্তু সকল সদস্যকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের প্রথম তথ্যটা যেটা ছিল যে এদের কি থাকবে, একটা সাধারণ সংকেত থাকবে। দেখো আমাদের মিলে গিয়েছে, এদের প্রত্যেকের কি থাকবে, একটা সাধারণ সংকেত থাকবে। এবার দেখি আমরা এই যৌগগুলো যে অ্যালকোহল কি করে বুঝেছি, আমরা কিন্তু OH দেখে বুঝেছি যে যৌগগুলো অ্যালকোহল। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে এই যে OH, এই OH-কে বলা হয় কার্যকরী মূলক। OH-কে কি বলা হয়, কার্যকরী মূলক। তাহলে এই OH-টা হলো কার্যকরী মূলক, কার্যকরী মূলক। তাহলে এই OH-টা কার্যকরী মূলক, কারণ OH দেখে আমরা বুঝেছি যে এই সকল যৌগগুলো অ্যালকোহল, কারণ আমি কিন্তু অ্যালকাইল গ্রুপ দেখিনি, আমরা এখানে দেখেছি OH-টাকে। আচ্ছা, তাহলে কার্যকরী মূলকের সংজ্ঞা যদি আমরা দিতে চাই, কার্যকরী মূলকের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে সকল মৌল বা মূলক কোনো যৌগে উপস্থিত থেকে যদি ওই যৌগের ভৌত রাসায়নিক ধর্ম ও উৎপাদন কৌশলকে নিয়ন্ত্রণ করে তবে তাকে কার্যকরী মূলক বলে। আমি আবার বলছি, যে সকল মৌল বা মূলক, এখানে হ্যালোজেন গ্রুপ থাকার জন্য কিন্তু মৌল শব্দটা ব্যবহার হয়েছে, ম্যাক্সিমামগুলোই কিন্তু মূলক। তাহলে যে সকল মৌল বা মূলক কোনো যৌগে উপস্থিত থেকে যদি ওই যৌগের ভৌত রাসায়নিক ধর্ম ও উৎপাদন কৌশলকে নিয়ন্ত্রণ করে তবে তাদেরকে কার্যকরী মূলক বলে। যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক OH। দেখো তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টও কিন্তু পেয়ে গেছি যে এদের কি থাকবে, একই কার্যকরী মূলক থাকবে। যেমন এই সদস্যের সবারই কিন্তু OH-টা কমন। আচ্ছা, এবার আসি আমাদের তৃতীয় পয়েন্ট বলছে পাশাপাশি দুই সদস্যের মধ্যে একটা CH2 পার্থক্য। দেখো প্রথম সদস্য দ্বিতীয় সদস্যের মধ্যে তাহলে আমাদের কি পার্থক্য আছে, একটা এই যে CH2 পার্থক্য আছে। দ্বিতীয় সদস্য তৃতীয় সদস্যের মধ্যে আরেকটা CH2 পার্থক্য আছে, তাহলে এই যে আরেকটা CH2 পার্থক্য আছে। আমরা দেখো 3 নম্বর পয়েন্টকেও কিন্তু মিলিয়ে ফেলেছি যে পাশাপাশি দুই সদস্যের মধ্যে একটা CH2 মূলকের পার্থক্য আছে। তাহলে প্রথম সদস্য দ্বিতীয় সদস্যের মধ্যে একটা CH2 মূলকের পার্থক্য, দ্বিতীয় তৃতীয়র মধ্যে কিন্তু অতিরিক্ত একটা CH2 মূলকের পার্থক্য। তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট মিলাই ফেললাম যে পাশাপাশি দুই সদস্যের মধ্যে একটা CH2 মূলকের পার্থক্য রয়েছে। এবার আসি 4 নম্বর পয়েন্ট বলছে এদের ভৌত রাসায়নিক ধর্ম একই হবে। দেখো আমরা যতগুলো অ্যালকোহল এখানে দেখছি সব অ্যালকোহলের একটা কমন বৈশিষ্ট্য হলো এরা সবাই উদ্দায়ী। এরা কেমন, এরা হচ্ছে উদ্দায়ী। উদ্দায়ী মানে স্বতঃস্ফূর্তভাবে এরা বাষ্পায়িত হয়ে যায়। তাহলে অ্যালকোহলগুলোর একটা বিশেষ ধর্ম হলো এরা সবাই উদ্দায়ী, স্বতঃস্ফূর্তভাবে এরা বাষ্পায়িত হয়ে যায়। অ্যালকোহলগুলোর ক্ষেত্রে আমাদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অ্যালকোহলকে যদি আমরা জারণ করি প্রথম অবস্থায় অ্যালডিহাইড পরে জৈব অ্যাসিড পাই। আচ্ছা যাই হোক, আমরা জৈব অ্যাসিড বিবেচনা করলাম। তাহলে প্রত্যেকে আমরা যদি জারণ করি তাহলে আমরা কি পাবো, জৈব অ্যাসিড পাবো। দেখো এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে জারণ করলে 1 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড HCOOH। যদি আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে জারণ করি তাহলে 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড পাবো, অর্থাৎ CH3COOH। যদি আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে জারণ করি তাহলে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড পাবো, যেমন CH3CH2COOH। দেখো তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড উৎপাদন করেছি। তার অর্থ হচ্ছে প্রত্যেককে জারণ করলে একই জাতীয় বা একই সমগোত্রক পাওয়া যাচ্ছে। তার মানে এই সকল অ্যালকোহলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম উভয়টা কিন্তু সেম। ভৌত ধর্মে সবাই উদ্দায়ী, রাসায়নিক ধর্মে সবাই জারণের ফলে অ্যালকোহল তৈরি করছে। তাহলে আমাদের পরবর্তী যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটাও কিন্তু মিলে গেল। পরবর্তী পয়েন্টটা ছিল এদের ভৌত রাসায়নিক ধর্ম একই। তাহলে দেখো এটাও কিন্তু মিলে গিয়েছে, কারণ এদের প্রত্যেকেই কিন্তু ভৌত রাসায়নিক ধর্ম সেম ছিল। আচ্ছা এবার আসি পরের পয়েন্টটা, বলেছে এদের উৎপাদন কৌশল একই। তাহলে আমরা যে উদাহরণগুলো লিখেছি মিথানল, ইথানল, প্রত্যেকটা অ্যালকোহলকে আমরা গাজন প্রক্রিয়ায় তৈরি করতে পারি। গাজন শব্দের অর্থ কি, পচানো। গাজন শব্দের অর্থ কি, পচানো। তাহলে আমরা প্রত্যেক অ্যালকোহলকে গাজন প্রক্রিয়ায় তৈরি করতে পারি, অর্থাৎ পচানোর মাধ্যমে আমরা অ্যালকোহল উৎপাদন করতে পারি। বিশেষ করে হাইড্রোকার্বনকে পচিয়ে কিন্তু অ্যালকোহল তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা 5 নম্বর পয়েন্টও কিন্তু সবার ক্ষেত্রে কমন পেয়েছি। দেখো তাহলে আমরা সর্বশেষ এই সমগোত্রকের সংজ্ঞা কিভাবে দিব, আমরা এই 5টা বৈশিষ্ট্যের আলোকেই কিন্তু সমগোত্রকের সংজ্ঞা দিব। তাহলে সংজ্ঞাটা এইভাবে হতে পারে, যে সকল যৌগের একই সাধারণ সংকেত ও কার্যকরী মূলক রয়েছে এবং পাশাপাশি দুই সদস্যের মধ্যে CH2 পার্থক্য রয়েছে এবং ভৌত রাসায়নিক ধর্ম ও উৎপাদন কৌশল একই, তাদেরকে বলা হয় সমগোত্রক। আমি আবার বলছি, যে সকল যৌগের একই সাধারণ সংকেত ও কার্যকরী মূলক রয়েছে, পাশাপাশি দুই সদস্যের মধ্যে মিথাইলমূলক পার্থক্য রয়েছে
এবং এদের ভৌত রাসায়নিক ধর্ম ও উৎপাদন কৌশল একই, তাদেরকে বলা হয় পরস্পরের সমগোত্রক। এই সমগোত্রকগুলোর বৈশিষ্ট্যকে বলা হয় সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। তাহলে সমগোত্রকগুলোর বৈশিষ্ট্য অর্থাৎ এই যে এই 5টা বৈশিষ্ট্যকে কি বলা হয়? সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখন খুব সহজে ধরতে পারবো যে কে কার সমগোত্রক। দেখো, আমাদের জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক বেশি। আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে আমাদের পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় 1 কোটির মতো। তবে 2021 সালের পরবর্তীতে আসলে এই সংখ্যাটা 2 কোটি হয়ে গেছে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম বইতে যেহেতু 1 কোটি তথ্য আছে, আমরা 1 কোটি ধরে নিলাম। তাহলে দেখো, 1 কোটি যৌগের বৈশিষ্ট্য যদি আমি চিন্তা করি, এটা কি কখনো মনে রাখা সম্ভব না। তাহলে আমরা কি করব? সমগোত্রীয় শ্রেণীর মাধ্যমে প্রত্যেক যৌগের নর্মাল যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব। অর্থাৎ অ্যালকোহল সবারই একই ধরনের বৈশিষ্ট্য, অ্যালডিহাইড সবারই একই ধরনের বৈশিষ্ট্য, জৈব অ্যাসিড সব সমগোত্রক সদস্যের একই ধরনের বৈশিষ্ট্য। তাহলে আমরা এই সমগোত্রকগুলো মূলত করে থাকি এই জন্য যেন সকল সদস্যগুলোকে একটাভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি বা একই বৈশিষ্ট্যের আওতাভুক্ত করতে পারি। তাহলে আমরা এখান থেকে কী কী প্রশ্নের সম্মুখীন হতে পারি? কয়ে আসতে পারে সমগোত্রক কাকে বলে, বা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কাকে বলে। ক্ষয়ে আসতে পারে সমগোত্রক বলতে কি বুঝো, সমগোত্রক বলতে কি বুঝো যখন বলবে আমরা সংজ্ঞার পাশাপাশি একটা উদাহরণ ব্যবহার করব, যে কোনো একটা উদাহরণ ব্যবহার করে আমরা সংজ্ঞাটাকে আরও সুস্পষ্টভাবে ক্লিয়ার করব। আর ক্ষয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে যে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য আলোচনা করো, তখন আমরা এই 5টা বৈশিষ্ট্য আলোচনা করব। তাহলে এখান থেকে কয়ের প্রশ্ন এবং ক্ষয়ের প্রশ্ন আসতে পারে। পাশাপাশি আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে কার্যকরীমূলক কাকে বলে, তো এটাও তো আমরা পারবো। কার্যকরীমূলক এবং সমগোত্রক এই দুইটা কয়ের প্রশ্ন। এবার আমরা দেখব কিছু সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক সাধারণ সংকেত এবং এদের যে উদাহরণগুলো আছে সেই যৌগগুলো দেখতে কেমন। আচ্ছা, তাহলে আমি একটু নোট করে নিই। দেখো, তাহলে আমরা সমগোত্রক, তাহলে সমগোত্রকগুলোর নাম সাথে এদের কার্যকরীমূলক এদের সাধারণ সংকেত সাধারণ সংকেতে যে এন ব্যবহৃত হচ্ছে সেই এন এর মান কত থেকে শুরু হয়। তাহলে এন এর মান এবং উদাহরণগুলো আমরা সাধারণত n = 2 এর জন্য দিয়ে দিব। দেখো, তাহলে আমাদের এই ক্ষেত্রে প্রথম যে সমগোত্রকগুলো আছে আমরা অ্যালকেন দিয়ে শুরু করব, কারণ অ্যালকেন হচ্ছে আমাদের কমন একটা সমগোত্রক। তাহলে আমরা অ্যালকেন দিয়ে শুরু করি। অ্যালকেন, অ্যালকেন সমগোত্রকের কিন্তু কার্যকরীমূলক হয় না। অ্যালকেনের ক্ষেত্রে আমরা জানি যে এটার কার্যকরীমূলক হয় না, তবে কোনো যৌগে যদি কোনো কার্যকরীমূলকের উপস্থিতি না থাকে তবে তাকে আমরা অ্যালকেন বলি। অ্যালকেন সাধারণত কার্বন কার্বন একক বন্ধন, যেটা কিন্তু সব যৌগের মধ্যেই হয়, মানে সব সমগোত্রকেরই হয়। তবে কার্যকরীমূলক না থাকলে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তবে সেটা অ্যালকেন। তার মানে আমরা কার্বন কার্বন একক বন্ধনকে ধরে নিলাম যে এটা হচ্ছে অ্যালকেনের কার্যকরীমূলক। তাহলে দেখো, আমাদের প্রত্যেক কার্বনের ক্ষেত্রে 3টা করে যোজ্যতা ফাঁকা আছে, 1টা 2টা 3টা। এই হলো আমাদের অ্যালকেনের কার্যকরীমূলক। অ্যালকেনের ক্ষেত্রে সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেনের ক্ষেত্রে যেহেতু কার্বন সংখ্যা 1 থেকে শুরু, তাই n এর মান এখানে হবে n = 1 থেকে, অর্থাৎ 1 2 3 ইত্যাদি। যদি n = 2 এর জন্য আমি উদাহরণ চিন্তা করি, তাহলে 2 কার্বনের উদাহরণ হবে, অর্থাৎ CH3 ইথেন। তাহলে আমরা 2 কার্বনের সদস্য পাবো ইথেন। দেখো, আমাদের অ্যালকেনের পরবর্তীতে আসি অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়, তাহলে এর কার্যকরীমূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন বলতে পার্শ্ববর্তী কার্বনের যে 3টা করে হাত ছিল, 1টা করে হাত কমে যাবে, 2টা কার্বন নিজেদের মধ্যে একটা নতুন হাত তৈরি করবে। তাহলে প্রত্যেক কার্বন এবার ফাঁকা যোজ্যতা কিন্তু 2টা করে। এই হলো অ্যালকিনের কার্যকরীমূলক। যেহেতু 2টা করে হাইড্রোজেন কমে গিয়েছে, তাই এখানে হাইড্রোজেন সংখ্যাও কিন্তু আমরা 2 কম দিব, অর্থাৎ CnH2n, 2টা হাইড্রোজেন কমে যাবে। দেখো, যেহেতু অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়, তাই আমরা কিন্তু 1 কার্বন থেকে অ্যালকিন পাবো না, সর্বনিম্ন 2টা কার্বন হলেই কিন্তু অ্যালকিন পাওয়া সম্ভব। তাই এইখানে n এর মান 2 3 4 ইত্যাদি।
তাহলে অ্যালকিনের ক্ষেত্রে n সমান 2 হলে এটা কিন্তু প্রথম সদস্য। অ্যালকিনের ক্ষেত্রে যদি n সমান 2 হয় তাহলে এটা হচ্ছে ইথিন। এই ইথিনটা হলো অ্যালকিন সমগোত্রকের প্রথম সদস্য। আমি আবার বলছি, n সমান 1-এ অ্যালকিনের কোনো সদস্য নেই, n সমান 2 থেকে অ্যালকিনের প্রথম সদস্য শুরু, অর্থাৎ n সমান 2 এর জন্য ইথিন, এটাই হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য। দেখো এবার আমরা অ্যালকাইনটা দেখি। অ্যালকাইনের ক্ষেত্রে কার্যকরীমূলক কার্বন কার্বন 3 বন্ধন। তাহলে কার্বন কার্বন 3 বন্ধন যদি হয়, পার্শ্ববর্তী কার্বনগুলোর একটা করে যোজ্যতা ফাঁকা থাকে, তাই এই যে একটা করে ফাঁকা সিঙ্গেল। আমাদের আরও 2টা হাইড্রোজেন যেহেতু কমে যাবে, তাই CnH -2, অর্থাৎ আমাদের দুই পাশের 2টা কার্বন 2টা হাইড্রোজেন কমিয়ে নিজেদের মধ্যে আরেকটা বন্ধন তৈরি করে 3 বন্ধন হয়ে যাবে। দেখো এই ক্ষেত্রেও যেহেতু সর্বনিম্ন 2টা কার্বন ছাড়া সম্ভব না, কার্বন কার্বন 3 বন্ধন, তাই n সমান 2, 3, 4 ইত্যাদি সম্ভব। n সমান 2 এর জন্য আমাদের অ্যালকাইন হবে CH ট্রিপল বন্ড CH। তাহলে এই অ্যাসিটিলিনই কিন্তু আমাদের অ্যালকাইনের প্রথম সদস্য। অ্যাসিটিলিনই অ্যালকাইনের প্রথম সদস্য। আচ্ছা, এবার আমরা দেখব একটা মূলক, তবে এই মূলকটা কিন্তু কোনো সমগোত্রক না, তবে অধিকাংশ সমগোত্রকগুলোর সাধারণ সংকেত লেখার জন্য এই মূলকটা প্রয়োজন। এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এই মূলকটার নাম কি বললাম? অ্যালকাইল মূলক। আচ্ছা দেখো, তাহলে অ্যালকাইল মূলক, অ্যালকাইল, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি সরিয়ে দিই তাহলে এই অ্যালকাইল মূলকটা তৈরি হয়। তাহলে অ্যালকাইল মূলকটা আমরা সাধারণত R দ্বারা প্রকাশ করে থাকি। এই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। তাহলে আমাদের নর্মাল অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি সরিয়ে নিই তাহলে আমাদের অ্যালকাইল মূলকটা তৈরি হবে। দেখো অ্যালকেনের ক্ষেত্রে CnH2SN+2 ছিল, একটা হাইড্রোজেন থাকবে না, অর্থাৎ +1 হবে। এটাই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের ক্ষেত্রে n সমান 1 থেকে শুরু হয়, n সমান 1, 2, 3, 4 যে কোনো সংখ্যা হতে পারে। যদি n সমান 2 এর জন্য আমরা অ্যালকাইল মূলক চিন্তা করি তাহলে হবে ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ, অর্থাৎ ইথাইল মূলক। ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে ইথাইল মূলক। তাহলে আমাদের এই অ্যালকাইল মূলক কোনো সমগোত্রক নয়, কিন্তু অধিকাংশ সমগোত্রকের এই সাধারণ সংকেত লেখার জন্য আমাদের অ্যালকাইল মূলকটা বিশেষভাবে প্রয়োজন। এই জন্য আমরা অ্যালকাইল মূলকটা একটু মনে রাখবো। দেখো এবার অন্যান্য যৌগের সাধারণ সংকেতগুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। তাহলে এবার আসি হ্যালাইড। হ্যালাইড আসলে 2 ধরনের হয়, একটা অ্যালকাইল হ্যালাইড আর একটা নাম হচ্ছে অ্যারাইল হ্যালাইড। এই হ্যালাইডটা আমরা বলতে সাধারণত অ্যালকাইল হ্যালাইডকে আমরা চিন্তা করছি। তাহলে হ্যালাইডকে আমরা X দ্বারা প্রকাশ করে থাকি। X বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন যে কোনোটা হতে পারে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনোটা হতে পারে। তাহলে আমাদের এই হ্যালাইড মূলকটা সাধারণত অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়। হ্যালাইড মূলকের সাধারণ সংকেত অ্যালকাইল মূলকের সাথে যুক্ত করে লিখতে হবে। তার মানে CnH2n+1 এটা ছিল অ্যালকাইল মূলক, এর সাথে হ্যালাইডের কার্যকরী মূলক X যোগ করে দিলাম। এই হলো আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত। দেখো এই ক্ষেত্রে n সমান 1 থেকে শুরু হবে, 1, 2, 3 ইত্যাদি। আমরা যদি n সমান 2 চিন্তা করি তাহলে 2 সদস্য বিশিষ্ট 2 কার্বনের, তাহলে CH3, CH2 এই ছিল আমাদের অ্যালকাইল মূলক। এখানে যে কোনো হ্যালোজেন যুক্ত হতে পারে, যেমন ধরো ফ্লোরিন, ক্লোরিন, আমরা ক্লোরিন দিয়ে দিলাম। তাহলে এই হলো আমাদের হ্যালাইড। এবার আসি অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী মূলক OH। অ্যালকোহলের কার্যকরী মূলক OH। এই OHটার গঠন মূলত এরকম, অক্সিজেন থাকবে একক বন্ডে, আর এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন থাকবে একক বন্ডে, আর এই পাশে যে কোনো আমাদের অ্যালকাইল গ্রুপ যুক্ত হতে পারে। দেখো এই অ্যালকোহল কার্যকরী মূলকটাও আমাদের অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়ে কিন্তু তার সাধারণ সংকেত তৈরি করেছে। তাহলে CnH2n+1 অ্যালকাইল মূলক, এর সাথে কি দিব? কার্যকরী মূলক OH। তাহলে হয়ে গেল আমাদের অ্যালকোহলের সাধারণ সংকেত। এই ক্ষেত্রে যেহেতু অ্যালকাইল মূলকটা n সমান 1 থেকে তৈরি, তাই অ্যালকোহলগুলোও কিন্তু n সমান 1 থেকে হবে, অর্থাৎ 1, 2, 3 ইত্যাদি হবে। কার্বন সংখ্যা যদি 2 হয়, অর্থাৎ n সমান যদি 2 হয়, তাহলে আমরা যে উদাহরণটা পাচ্ছি তা হলো CH3, CH2OH, অর্থাৎ ইথানল। এটা অ্যালকোহল সমগোত্রকের 3য় সদস্য, n সমান 2 এর জন্য পেয়েছি। এবার আসি অ্যালডিহাইড।
অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO। CHO হলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক। দেখো এর গঠনটা কেমন, তাহলে কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে যুক্ত থাকবে আর পাশে একটা হাইড্রোজেন একক বন্ডে যুক্ত থাকবে, এই হচ্ছে CHO। বন্ডগুলো আমরা যদি না জানি বা কার্যকরী মূলকের অ্যাকচুয়াল গাঠনিক সংকেত যদি না জানি, তাহলে কিন্তু আমরা বিক্রিয়া যখন করব পরবর্তীতে বিক্রিয়া কৌশলগত কিছু ত্রুটি হতে পারে বা সেই ক্ষেত্রে যেয়ে কিন্তু আমরা জটিলতায় পড়ে যাব। দেখো তাহলে আমাদের এই CHO কার্যকরী মূলকটাও কী হবে, অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ CnH2SN+1 CHO। এই হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এখানে একটু বিষয় আছে, দেখো কার্যকরী মূলকের মধ্যে কিন্তু একটা কার্বন আছে, তাই আমাদের এই ক্ষেত্রে N সমান 0 থেকে কিন্তু শুরু করা যায়, অর্থাৎ এক কার্বন বিশিষ্ট যে অ্যালডিহাইড রয়েছে সেখানে কিন্তু N সমান 0 হলে আমাদের কার্যকরী মূলকের থাকা CHO এটা একটা কার্বনকে নির্দেশ করছে, তাই এখানে N সমান 1 থেকে কিন্তু শুরু করা যায়। আমরা যদি N সমান 2 বলি, তাহলে দেখো আমাদের উদাহরণটা কি দাঁড়াচ্ছে, CH3 CH2, এটা ছিল ইথাইল মূলক আর কার্যকরী মূলক CHO। তাহলে আমরা কিন্তু এখানে N সমান 2 এর জন্য অ্যালডিহাইডের তৃতীয় সদস্য পেয়েছি। অ্যালডিহাইডের প্রথম সদস্য কার্বন সংখ্যা 1 এর জন্য, কার্বন সংখ্যা 0 N সমান 0 এর জন্য, দ্বিতীয় সদস্য N সমান 1 এর জন্য, তৃতীয় সদস্য N সমান 2 এর জন্য। তার মানে N সমান 2 এর জন্য আমরা অ্যালডিহাইডের তৃতীয় সদস্য পেয়েছি। দেখো এবার আসি জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডকে কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়ে থাকে। জৈব অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, COOH। এই হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। দেখো এটার গঠনটা আসলে কেমন, কার্বনের সাথে ডাবল বন্ডে একটা অক্সিজেন যুক্ত, পার্শ্ববর্তী একটা অক্সিজেন একক বন্ডে যুক্ত, এই অক্সিজেনটা আবার হাইড্রোজেনের সাথে একক বন্ডে যুক্ত থাকে। এই হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের গঠন, কার্যকরী মূলকের গঠন। তাহলে আমাদের সাধারণ সংকেতটা হবে CnH2SN+1 COOH। এই হলো জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। যেহেতু এর মধ্যেও কিন্তু আমাদের একটা কার্বন রয়েছে কার্যকরী মূলকে, তাই এখানেও কিন্তু N সমান 0 থেকে শুরু করতে হবে। তাহলে N সমান 0, 1, 2 ইত্যাদি হতে পারে। তাহলে দেখো N সমান 2 এর জন্য কিন্তু আমি জৈব অ্যাসিডের তৃতীয় সদস্য পাবো অ্যালডিহাইডের মতোই। তাহলে প্রথম সদস্য ছিল 1 কার্বন বিশিষ্ট, দ্বিতীয় সদস্য 2 কার্বন বিশিষ্ট, আর তৃতীয় সদস্য হবে 3 কার্বন বিশিষ্ট, কিন্তু N এর মান 2। তাহলে N এর মান 2 এর জন্য আমরা তৃতীয় সদস্য এখানে পেয়েছি। N সমান 2 এর জন্য আমরা তৃতীয় সদস্য পেয়ে গেছি। তাহলে জৈব অ্যাসিডের ক্ষেত্রে N সমান 2 হলে তৃতীয় সদস্য হয়। এবার আসি অ্যামিন। অ্যামিনের কার্যকরী মূলক NH2। এই হচ্ছে অ্যামিনের কার্যকরী মূলক। দেখো এখানে নাইট্রোজেনের সাথে একক বন্ডে 2টা হাইড্রোজেন যোগ থাকবে, এই হচ্ছে অ্যামিন। অ্যামিনটা আমরা সাধারণত অ্যালকাইল মূলকের সাথে যোগ করব 2N+1 NH2। তাহলে দেখো কোনো সাধারণ সংকেত মুখস্থ করতে কিন্তু আমাদের জটিলতা হয়নি, আমরা অ্যালকাইল মূলক দিয়ে কিন্তু সব সাধারণ সংকেতকে লিখতে পারছি। আচ্ছা এবার এখানে যেহেতু কার্যকরী মূলকের মধ্যে কোনো কার্বন নাই, তার মানে N সমান 1 থেকে শুরু, 1, 2, 3 ইত্যাদি হবে। দেখো আমাদের N সমান 2 এর জন্য যে উদাহরণটা পাচ্ছি, এটা 2 কার্বনের CH3 CH2 NH2, এটা হচ্ছে আমাদের অ্যামিন। এবার আসি অ্যামাইড। অ্যামাইড এটাকে অনেক সময় আমাদের জৈব অ্যাসিড জাতক বলা হয়ে থাকে, অ্যাসিড অ্যামাইড বলা হয়। জৈব অ্যাসিড জাতক বিবেচনা করে অ্যাসিড অ্যামাইড বলা হয়। তাহলে এর কার্যকরী মূলক CONH2। যেহেতু জৈব অ্যাসিডে OH-কে প্রতিস্থাপন করে আমাদের অ্যামাইড তৈরি হয়েছে, এই জন্য এর গঠনটা দেখো, কার্বনের সাথে একটা অক্সিজেন দ্বিবন্ধনে, একটা অক্সিজেন পাশে, এই অক্সিজেনের সাথে একটা নাইট্রোজেন, নাইট্রোজেনের 2 হাতে 2টা হাইড্রোজেন, এই হচ্ছে আমাদের অ্যাসিড অ্যামাইড বা অ্যামাইড যৌগ। তাহলে অ্যামাইডের ক্ষেত্রেও CnH2SN+1 CONH2 হচ্ছে সাধারণ সংকেত। দেখো এর কার্যকরী মূলকের মধ্যে কিন্তু আমাদের একটা কার্বন আছে, কিন্তু তারপরেও এই ক্ষেত্রে আমরা N সমান 1 কিন্তু বলতে পারবো না, কারণ এক কার্বন বিশিষ্ট যে যৌগগুলো রয়েছে, যেমন ধরো আমাদের HCONH2, এই টাইপসের অ্যামাইডের কিন্তু অস্তিত্ব নেই, যার কারণে এখানে N সমান 1 থেকে শুরু, 1, 2, 3।
তাহলে n সমান 0 থেকে এখানে কিন্তু শুরু হতো, তাহলে আমাদের যৌগটা হতো HCONH2। তাহলে এই টাইপসের যৌগগুলোর অস্তিত্ব নাই, এই জন্য n সমান 1 2 3। তাহলে আমরা যদি n সমান 2 বসাই তাহলে CH3 CH2 CONH2, এই হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট n সমান 2 এর জন্য অ্যামাইড। এবার আমরা সায়ানোর উদাহরণ দেখব। সায়ানোর কার্যকরী মূলক CN। এই CNটার কার্বন এবং নাইট্রোজেন 3 বন্ডে যুক্ত থাকে, এই যে এই অবস্থায় থাকে, 3 বন্ডে যুক্ত থাকে। এর সাধারণ সংকেতটাও CN is 2SN plus 1 CN। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কার্বন কার্যকরী মূলকের মধ্যে আছে, কিন্তু তারপরে আমরা n সমান 1 দিতে পারবো না, কারণ n সমান 1 দিলে HCN, তাহলে এই যৌগটা কিন্তু আমাদের নর্মাল জৈব যৌগের আওতাভুক্ত না। এই জন্য হাইড্রোজেন সায়ানাইড তৈরি হলেও সেটা আমরা জৈব যৌগ না ধরে আমরা n সমান 1 থেকে শুরু করব। তাহলে n সমান 0 না দিয়ে n সমান 1 2 3। দেখো তাহলে আমাদের n সমান 2 এর জন্য আমরা মূলত 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ পাচ্ছি। তার কারণ হলো এই সায়ানোমূলক, অ্যামাইডমূলক, অ্যামিনমূলক এদের কার্যকরী মূলককে আমরা কিন্তু শাখার মতো করেও বিবেচনা করতে পারি। এই জন্য আমাদের মূল চেইনে কিন্তু কার্বনের একটা সংখ্যা থাকলেও আমরা এখানে n সমান 1 থেকেই শুরু করেছি। তাহলে এই ছিল সায়ানো। এবার আসি থায়ল। থায়লের কার্যকরী মূলক SH। থায়ল এইখানে সালফারের সাথে হাইড্রোজেনটা একক বন্ডে যুক্ত থাকে। এর সাধারণ সংকেত CN H 2SN plus 1 SH। তাহলে এই হচ্ছে আমাদের থায়ল। থায়লের ক্ষেত্রে যেহেতু কার্যকরী মূলকে কার্বন নেই, তাই 1 থেকে শুরু করতে হবে, 1 2 3 ইত্যাদি। দেখো তাহলে n সমান 2 এর জন্য যে উদাহরণটা পাচ্ছি CH3 CH2 SH, তার মানে ইথেন থায়ল। আরেকটা গ্রুপ হচ্ছে নাইট্রো গ্রুপ। নাইট্রো হলো NO2 নাইট্রো গ্রুপ। এই নাইট্রো গ্রুপ সাধারণত আমাদের নর্মাল অ্যালকালির সাথে কমই যুক্ত থাকে, আমাদের বেনজিন বলয়ের সাথে বেশি যুক্ত থাকা যৌগ আমরা সাধারণত দেখব। এখন নাইট্রোর গঠনটা নাইট্রোজেন ডাবল বন্ডে অক্সিজেন, এটা মূলত আসলে যে সমযোজী বন্ডের কারণে ইলেকট্রনের স্থানান্তর হয়। ডাবল বন্ড দিলে দেখো 5 যতটা মিলছে, কিন্তু ডাবল বন্ড দেওয়া থাকে না, আমাদের এরকম একটা সন্নিবেশ সমযোজী বন্ড এখানে বোঝানো হয়ে থাকে। দেখো তাহলে সাধারণ সংকেত CN H 2SN plus 1 NO2। তাহলে এই ক্ষেত্রে কার্যকরী মূলকে কোনো কার্বন নেই, তাই n সমান 1 2 3 ইত্যাদি হয়, 1 2 3। দেখো তাহলে n সমান 2 এর জন্য CH3 CH2 NO2। এবার আমাদের কিছু সাধারণ সংকেতে যাদের এই অ্যালকাইল মূলক দিয়ে করা যায় না, ওই টাইপসের কিছু সমগোত্রকের সাথে আমরা পরিচিত হই। দেখো ইথারের কার্যকরী মূলক অক্সিজেন। অক্সিজেন মূলত এই অবস্থায় থাকে, তবে আমরা এদের দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ আকারে এদেরকে প্রকাশ করে থাকি, এই যে এরকম। সাধারণত 2 অ্যালকাইল সমান নাও হতে পারে, তাই একটা R প্রাইম লেখা হয়ে থাকে। তাহলে ইথারের দুই পাশে কি থাকবে? 2টা অ্যালকাইল মূলক থাকবে। দেখো তাহলে সাধারণ সংকেতে এই ইথারের সাধারণ সংকেত, অ্যালকোহলের সাধারণ সংকেত সব সেম, তবে এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো অ্যালকোহলের ক্ষেত্রে আমরা যে সাধারণ সংকেতে কার্যকরীমূলক OH দেখেছি, সেখানে শুধু অক্সিজেন থাকবে। আচ্ছা দেখো তাহলে আমি একটু অ্যালকোহলের সাধারণ সংকেতটা লিখি, CnH 2SN plus 1 OH। এই এইচটাকে কী করবো? এখানে যোগ করে দিব। এইচ যদি এখানে যোগ হয়ে যায়, তাহলে দেখো আমাদের সংকেতটা কী দাঁড়াচ্ছে? এইচ এখানে যোগ হওয়ার ফলে আমাদের সংকেত দাঁড়াচ্ছে CnH 2SN, দেখো প্লাস 1 ছিল, আর OH এর হাইড্রোজেনটাকে আমরা যোগ করে লিখলাম 2। তাহলে এখানে শুধু কি থাকবে? অক্সিজেন থাকবে। এই হলো আমাদের ইথারের সাধারণ সংকেত। ইথারের ক্ষেত্রে যেহেতু উভয় পাশে অ্যালকাইল মূলক আছে, দুইটা উভয় পাশে কি আছে? অ্যালকাইল মূলক আছে, এই জন্য আমাদের কিন্তু n সমান 2 থেকে শুরু করতে হবে। তাহলে এখানে n সমান 2 3 4 ইত্যাদি হবে। দেখো যদি n সমান 2 এর কথা বলি, তাহলে আমাদের ইথারটা কেমন হচ্ছে? CH3
ও CH3, অর্থাৎ মিথক্সিমিথেন। এক কার্বন N=2 এর জন্য আমরা কিন্তু পাচ্ছি, N=1 এর জন্য কিন্তু কোনো ইথার পাওয়া যাবে না। এবার আসি এস্টার। এই এস্টারটার সাধারণ সংকেত কিন্তু জৈব অ্যাসিডের সাধারণ সংকেতের মতো। এখন এস্টারকে প্রকাশ করা হয় COO আকারে, COO। তবে এই COOর ক্ষেত্রে উভয় পাশে কিন্তু অ্যালকাইল মূলক থাকে, তার মানে আর CO, দেখো অক্সিজেনটা উপরে আছে, এ পাশে একটা অক্সিজেন আছে, এ পাশে একটা আরেকটা অ্যালকাইল মূলক আছে, COOR। এই হচ্ছে আমাদের এস্টার। এই এস্টারের ক্ষেত্রে এটা কিন্তু জৈব অ্যাসিডের সাধারণ সংকেতের সাথে পুরোপুরি মিলে যায়। তো আমরা ওই যে জৈব অ্যাসিডে এইচকে কী করবো, এইখানে H2n+1 এর সাথে যোগ করে H2n+2 লিখব, তার অর্থাৎ CnH2n+1 এর সাথে একটা হাইড্রোজেন যোগ করে লিখলাম 2, আর এইখানে ছিল COOH, আমি শুধু লিখলাম COO, এইচটাকে আগে যোগ করে দিয়েছি। দেখো এই ক্ষেত্রে কার্যকরী মূলকের উভয় পাশে যেহেতু অ্যালকাইল মূলক থাকে, তাই N সমান কিন্তু সর্বনিম্ন 2 হতে হবে। তাহলে N=2 থেকে শুরু, N=2, 3, 4 ইত্যাদি। দেখো N= যদি 2 হয় আমি কিন্তু 3 কার্বনের সদস্য পাচ্ছি, তার CH3, COO, CH3। তাহলে N=2 এর জন্য আমরা 3 কার্বন বিশিষ্ট ইথার পাচ্ছি, এস্টার পাচ্ছি। এবার আসি অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড এই অ্যাসিড অ্যানহাইড্রাইডে কার্যকরী মূলক COO। এটাকে যদি আমরা একটু ডিটেলসে লিখতে চাই তাহলে এই পাশে হাইড্রোজেনও থাকতে পারে, যে কোনো অ্যালকাইল মূলকও থাকতে পারে। তাহলে কার্বন অক্সিজেনের সাথে মাঝে একটা অক্সিজেন, কার্বন অক্সিজেনের সাথে দ্বিবন্ধন। তাহলে উভয় পাশে কিন্তু আমাদের হাইড্রোজেনও থাকতে পারে, যে কোনো অ্যালকাইল মূলকও থাকতে পারে। আচ্ছা, যার কারণে আমাদের দেখো এখানে সাধারণ সংকেতে উভয় পাশে অ্যালকাইল আছে, তাই সাধারণ সংকেত কিন্তু হবে CnH2n+2, আর কার্যকরী মূলকের অংশটা কি থাকবে, আমাদের সাথে থেকে যাবে, তার মানে COO। এই হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাধারণ সংকেত। দেখো এই ক্ষেত্রে N= আমি কিন্তু 0 থেকে শুরু করতে পারি, কারণ জৈব অ্যাসিডের উভয় পাশে হাইড্রোজেন থাকতেও পারে, অ্যালকাইল মূলকও থাকতে পারে। তাহলে 0, 1, 2 ইত্যাদি যে কোনোটা হতে পারে। দেখো N=2 এর জন্য CH3, COO, CO, CH3। তার মানে দেখো N=2 এর জন্য আমরা 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড অ্যানহাইড্রাইড পেয়েছি। N=2 এর জন্য আমরা 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড অ্যানহাইড্রাইড পেয়েছি। তাহলে এই সকল কার্যকরী মূলকগুলো সাধারণত দেখা যায় যে যৌগের মাঝে থাকে। আচ্ছা, আমাদের আরেকটা আছে কিটোন। কিটোনের কার্যকরী মূলক CO, উভয় পাশে ফাঁকা বন্ড। তাহলে এখানে কি হবে, দুই পাশে দুইটা অ্যালকাইল থাকবে, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এই পাশে আরেকটা অ্যালকাইল। তাহলে উভয় পাশে অ্যালকাইল থাকে, এই জন্য আমাদের এই সাধারণ সংকেতটাও কিন্তু ওই অ্যালডিহাইডের মতোই হবে, কিন্তু হাইড্রোজেনটা আমরা আগেই যোগ করে দেবো, অর্থাৎ CnH2n+2CO। দেখো উভয় পাশে অ্যালকাইল থাকতেই হবে, তাই এখানে N=2 থেকে শুরু করতে হবে। তাহলে N=2, 3, 4 ইত্যাদি। তাহলে আমরা যদি N=2 এর জন্য উদাহরণ চিন্তা করি, তাহলে দেখো N=2 এর জন্য CH3, CO, CH3 3 কার্বন বিশিষ্ট যৌগ N=2 এর জন্য পেয়েছি। এটা মূলত আমাদের কিটোনের প্রথম সদস্য। দেখো N=2 এর জন্য কিন্তু কিটোনের প্রথম সদস্য পেয়েছি, 3 কার্বন বিশিষ্ট কিটোনের প্রথম সদস্য পেয়েছি। তাহলে আমাদের এই কার্যকরী মূলকগুলো গাঠনিক সংকেত আকারে, মানে অর্থাৎ আমাদের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত আকারে এবং এদের সাধারণ সংকেত আকারে এবং এনের মান কত হয় সেই আকারে আমাদের মনে রাখতে হবে। তার কারণ পরীক্ষায় এখান থেকে ছোট ছোট MCQ এসেছে, যে MCQগুলো কিন্তু অনেক সহজ, তাই ভুল করা যাবে না, আর কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে কিন্তু MCQগুলো ভুল হতে পারে। আচ্ছা দেখো, আমরা যেখানে কার্যকরী মূলক থাকে, ধরে নিলাম যে অ্যালকোহল কার্যকরী মূলক আছে, এই পাশের যে কার্বন পাবো সেই কার্বনকে সবসময় আমরা বলবো আলফা কার্বন। কার্যকরী মূলকের সাথের কার্বনকে কী বলবো,
আলফা কার্বন বলবো। তাহলে কার্যকরী মূলকের সাথের কার্বনের নাম বলবো আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যদি একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে তবে তাকে বলবো 1 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু অ্যালকোহল আছে, এখানে যে কোনো কার্যকরী মূলক হতে পারে, অ্যালাইড হতে পারে, অন্য যে কোনো মূলক হতে পারে। তাহলে আমাদের এই যৌগটা কয় ডিগ্রি? এই যৌগটা 1 ডিগ্রি। 1 ডিগ্রি যৌগকে অনেক ক্ষেত্রে কিন্তু প্রাইমারিও বলা হয়। 1 ডিগ্রি যৌগকে অনেক ক্ষেত্রে আমরা প্রাইমারিও বলে থাকি। আচ্ছা দেখো, কার্যকরী মূলকের সাথের কার্বনে যদি আমাদের অর্থাৎ আলফা কার্বনে যদি দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, অর্থাৎ এই টাইপসের যৌগ CH3, এখানে একটা আছে CH3, ধরলাম যে এখানে একটা কার্যকরী মূলক আছে, কার্যকরী মূলকটা OH। দেখো এই সকল ক্ষেত্রে আমাদের হবে কি, আলফা কার্বন যেটা রয়েছে তার সাথে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত আছে। যেহেতু আলফা কার্বনের সাথে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, এই জন্য এটা হচ্ছে